আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকেও আমি পে স্কেল নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল পে কমিশন তার রিপোর্ট অর্থাৎ নবম পে স্কেলের জন্য নতুন একটি রিপোর্ট প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। এই রিপোর্টটি আমরা সবাই দেখেছি এবং রিপোর্টটি দেওয়ার কারণে আমরা সবাই অনেকটাই উদ্বেলিত, অনেকটা আনন্দিত, অনেকটা খুশি, মানে যেটা খুশি হওয়াটাই স্বাভাবিক। সবার মতো আমিও খুশি, তবে পরিপূর্ণ খুশি হতে পারিনি। এর দুটো কারণ, একটা হচ্ছে এটা একটা খসড়া রিপোর্ট, এটা একটা কারণ। আরেকটা কারণ যেটা নিয়ে আমি এখন আলোচনা করবো আপনাদের সামনে, আপনাদের সাথে, সেটা হচ্ছে বৈষম্য। পে স্কেলের যে বৈষম্য, এটা কিন্তু যা ছিল বরং বেড়ে গেল। নিচের স্কেলের সাথে উপরের স্কেলের বৈষম্য আগে যা ছিল তার দ্বিগুণ হারে বাড়লো গাণিতিকভাবে, পাশাপাশি পার্সেন্টেজ আকারেও অনেকখানি বেড়ে গেল, শতাংশ হারেও বেড়ে গেল। তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেন যে আমি শুধু নেগেটিভ কথা বলি। তাই নেগেটিভ কথা বলি, নেগেটিভ বিষয়গুলো সামনে আসে, তাহলে নেগেটিভ কথা কেন বলবো না বলেন? নেগেটিভ বিষয়টা যদি সামনে না আসতো তাহলে তো নেগেটিভ কথা বলা লাগতো না, তাহলে তো আমিও তো শুধু ভালো কথাই বলে যেতাম। আর নেগেটিভ বিষয়টা যখন সামনে আসে তখন কিন্তু একটা পজিটিভ বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হওয়ার সুযোগ থাকে, এই জন্যই নেগেটিভ কথাগুলো বলতে হয়। তো নেগেটিভ বলেন যেটাই বলেন, আমি কথা বলবই। তো কি কথাগুলো যেটা বলতেছিলাম যে বৈষম্য কিন্তু আমাদের দূর হলো না, বৈষম্য থেকেই গেল, বৈষম্য বরঞ্চ বেড়ে গেল। এই যে আমাদের দেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, এই সরকারের কাছে কিন্তু আমাদের সরকার যেদিন থেকে ক্ষমতা আসে সেদিন থেকে কিন্তু আমাদের অধিকাংশ বা প্রায় সকল জনগণেরই অনেক অতি উচ্ছ্বাস ছিল যে সরকার আমাদেরকে একটি সুন্দর, একটি সুশৃঙ্খল দেশকে সামনের দিকে আগায় নিয়ে যাবে, মানে হিসাবে তৈরি করবে, যাতে আমরা আগামী দিনগুলো খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এবং আনন্দের সাথে কাটাতে পারি। রাত্রে যেন আমরা সুন্দরভাবে ঘুম পাড়তে পারি, দিনের বেলা একটা সুস্থ পরিবেশে চলাফেরা করতে পারি। কিন্তু এই সরকার তা পেরেছে? পারেনি। ঠিক একই কাজ এই সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে কমিশন গঠন করে দিয়েছিল, এটা করে দেওয়ার পরই কেন জানি আজ এক কথা বলে কাল এক কথা বলে সরকার উচ্চ পদস্থ লোকেরা এইভাবে বলে বলে সময় পার করে এখন তড়িঘড়ি করে একটি রিপোর্ট প্রকাশ করলেন, যে রিপোর্টটি অসংখ্য অসংখ্য বৈষম্যে ভরা। কেন বলতেছি তড়িঘড়ি করে? দেখেন, এই কমিশন সচিবদের সাথে 3টে মিটিংয়ে বসছিল, 3টে মিটিংয়ে কিন্তু তেমন কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, দু একটা সিদ্ধান্ত ছাড়া। যেমন 1:8 বেতনের অনুপাত এবং সর্বনিম্ন বেতনের যে কথা শোনা গেছে সেটা কিন্তু থাকেনি। সর্বনিম্ন বেতনের কথা 3টে শোনা গেছিল, 16,000, 17,000, 21,000, কোনোটাই হয়নি, হয়েছে 20,000। যাক হোক 20,000, 1:8 এটা মেনে চলছে। এখন প্রশ্ন হচ্ছে 1:8 আপনারা করলেন, কিন্তু এখানে বৈষম্যতা আরো বেড়ে গেল। আগে যেখানে ছিল আপনার হচ্ছে দ্বিগুণের চেয়ে কিছু একটু কম, সেখানে এখন যেটা বেড়ে দাঁড়ালো দ্বিগুণের চেয়েও বেশি। আগে যেখানে 100%-এর বেশি বৃদ্ধি ছিল, যেটা এখন 100%-এর উপরে 105% হয়ে গেল। আগে যেখানে সর্বনিম্ন বেতন ছিল 8,250 এবং সর্বোচ্চ বেতন ছিল আপনার 78,000, সেখানে বেতনের ডিফারেন্স ছিল কত? 69,750 টাকা। এখন সর্বনিম্ন বেতন 20,000 টাকা, সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা। তাহলে বেতনের ব্যবধান হলো কত? 1,40,000 টাকা, যা আপনার হচ্ছে দ্বিগুণের চেয়েও বেশি। তাহলে এখানে বেড়ে গেল, বৈষম্য বেড়ে গেল। এখন আমাকে একটু বুঝান, যে মানুষটা আগে 70,000 টাকা বেশি বেতন পেত, এখন সেই মানুষটাই পাবে 1,70,000 টাকা, 70 কম, 69,750 টাকা। সেই মানুষটাই এখন বেতন পাবে 1,40,000 টাকা। নিম্ন পদস্থ কর্মচারী, উচ্চ পদস্থ কর্মচারী, আমি তাদের সাথে তুলনা করতেছি না, কিন্তু বিষয়টা ব্যবধানটা এটাই। তাহলে কি বৈষম্য বাড়লো না কমলো? আমাকে একটু বুঝান।
এই লোকটা যে বাজারে বাজার করবে ওই লোকটা কিন্তু সেই বাজারেই বাজার করবে, এই দেশেই বাজার করবে, এই দেশেই বসবাস করবে। হ্যাঁ, তাদের লিভিং অফ কস্টটা তো আলাদা, অবশ্যই আলাদা। একজন পিওনের লিভিং অফ কস্ট আর একজন সচিবের লিভিং অফ কস্ট অবশ্যই এক না, এক হওয়ার কথা না। তাহলে কি ব্যবধানটা এত হওয়ার কথা? এত? তারাও তো মানুষ, ওরাও মানুষ, তাহলে এত কেন হবে? আমি কাউকে হিংসা করে কথা বলতেছি না। এইরকম প্রত্যেকটা স্কেলের কিন্তু একই অবস্থা। আপনার 20 থেকে দশম গ্রেড পর্যন্ত যে স্কেলগুলো, এই স্কেলগুলোর একটা স্কুল থেকে আরেকটা স্কুলের ফারাক কতটুকু? 500, 400, 1000, 2000 এভাবে ফারাক ঘটেছে কিন্তু। যেমন 8 থেকে 9 নম্বর গ্রেডের ব্যবধান হচ্ছে 2100, পাশাপাশি 7 থেকে আবার 8 নম্বর গ্রেডের ব্যবধান কিন্তু 10,800। আবার এই দিককার যে বেতনগুলো ব্যবধান খেয়াল করলে আপনি দেখবেন এই যে 20 নম্বর 20,000, 19 নম্বর হচ্ছে 20,500, তারপরে হচ্ছে আপনার হচ্ছে 17 নম্বর হচ্ছে 21,000। এইভাবে যে এগুলো এইভাবে চলতেছে, কিন্তু ঠিক এই আপনার হচ্ছে 9 নম্বর গ্রেডে এসে থেকে 8 নম্বর গ্রেডের এখানে এসে ব্যবধান হয়ে গেল 2,100, তারপরে আপনি 10,800। এই যে ব্যবধানগুলো চলতেছে, এই ব্যবধানগুলো এগুলো কি বৈষম্য না? এই বৈষম্যগুলোকে, এই বৈষম্যমূলক আচরণ যদি এখনো থেকেই যায়, তাহলে এই বৈষম্যবিহীন আন্দোলনের মাধ্যমে যে সরকারকে আমরা বসালাম, সেই সরকার এসে যদি বৈষম্য সেই আগের পর্যায়ে থেকে গেল, তাহলে আগের সরকারের আমলে আগের সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় হলো আমাকে একটু বুঝান। ওই সরকারও বেতনের ব্যবধান যেভাবে রেখেছিল, এই সরকার আমলে তাই হলো, শুধু ডবল করে দেওয়া হলো, ডাবল একটু বেশি করা হলো, কিন্তু বৈষম্য জায়গাতে থেকে গেল বা বেড়ে গেল। যেখানে 70,000 ছিল সেখানে 1,40,000, 70,000 কাছাকাছি সেখানে 1,40,000 হয়ে গেল। তাহলে কি বৈষম্য কি আরো ডাবল হয়ে গেল? বৈষম্য ডাবল হলো, বা একই ধরে নিলাম এটা ডাবল হয়েছে ওরা ডাবল হয়েছে, সেক্ষেত্রে কি হলো? একই জায়গাতে থেকে গেল, বা কিছুটা শতাংশ হারে হলো বেড়ে গেল। তাহলে কি হলো? যে এই সরকার কোনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারলো না কিন্তু পে কমিশনের এই রিপোর্ট প্রদানের ক্ষেত্রে। এখন বাস্তবায়ন তো আরেকটা বিষয়, বাস্তবায়ন আসলে আদতেও তারা করবে কি করবে না, যদি অর্থ উপদেষ্টা বলছে করব, এখন আসলে করবে কি করবে না, কারণ অতীতে ধারাবাহিকতা বাস্তবায়ন করতে অর্থ উপদেষ্টার কথা মতেও কিন্তু বাস্তবায়নে 3 থেকে 4 মাস সময় লাগার কথা। বিগত 8ম বেতন কমিশনে কিন্তু রিপোর্ট দেওয়ার পরও বাস্তবায়ন করতে 7 থেকে 8 মাস সময় লেগে গেছিল। সেক্ষেত্রে এখন এবার কি করবে? এবার কি 7 দিনের মধ্যে করতে পারবে কি না? 7 দিনের মধ্যে করতে না পারে 7 থেকে 10 দিনের মধ্যে, তাহলে তো হওয়ার কোনো মানে দেখা যাচ্ছে না। এরপরে রাজনৈতিক দলগুলো তো সরাসরি না বললে অনেকটাই বিরোধিতা করে যাচ্ছে, তো সেক্ষেত্রেও একটা বিষয় আছে। এখন এই বিষয়গুলো আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটা একটা বিষয়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই বেতন যে বেতন কমিটি যে বেতন সুপারিশ করলো, এটাই কিন্তু চূড়ান্ত না। এরপরে এখন আবার শোনা যাচ্ছে যে সচিবদের, মন্ত্রিপরিষদ সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য আলাদা একটি গ্রেড করা হবে। তাহলে কি হলো? ওদের জন্য আলাদা গ্রেড করা হবে, তাহলে অন্যান্যদের, তাহলে এই কমিশন করে কি লাভ হলো? এই কমিশনের মধ্যে কি তাদেরকে রাখা যাবে না? তাহলে এই রাষ্ট্রের, হ্যাঁ বলতে পারে তারা সংখ্যা কয়জন হবে, বিষয়টা সেটা না। আপনাদের একটা কাজের জন্যই তাদেরকে নিয়োগ করছেন, তারা একটা রিপোর্ট দেন, তাদের জন্য আবার আলাদা যদি স্কেল করা হয়, তাহলে এটা কি হলো? তাহলে আপনি এটাকে কি বলবেন? তাহলে এই কমিটির রিপোর্ট কি বলবেন? এই কমিটির রিপোর্ট যাই যদি না হয়, তাহলে হলো না। পাশাপাশি এই যে আপনি সশস্ত্র বাহিনী এবং আইনজীবী, সরি আইন মন্ত্রণালয়ের যে আছে, এদের জন্যও কিন্তু এদের যে আলাদা পে কমিশনের যে রিপোর্ট, মানে এদের পে কমিশনের রিপোর্ট কিন্তু এখনো আসেনি, এটাও আসবে। এখন মানে কি বলবো, এটা বলার মতো কোনো মানে পাওয়া যাচ্ছে না। দেশে 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, 14 লক্ষ, পাশাপাশি আপনি পেনশনভোগীর সংখ্যা 9 লাখ। তো পেনশনভোগীদের জন্য বেশ কিছু ভালো সুপারিশ আসছে, এটা বলা যায়, কিন্তু 14 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের সাথে যে বৈষম্যটা যেই রাখা হলো, এই বৈষম্য তো
কমানোর কথা, কিন্তু এই সরকার দেশের ক্ষেত্রে, দেশ চালানোর ক্ষেত্রে যেমন কোনো উন্নতির সাক্ষ্য রাখতে পারলো না, ঠিক এই বেতন কমিশনের রিপোর্ট প্রদানের ক্ষেত্রে এই সরকার তেমন কোনো উন্নতির সাক্ষ্য রাখতে পারলো না। বৈষম্য আরো প্রকট আকার ধারণ করলো। এই বৈষম্য দিন দিন বাড়তেছে, এই বাড়তে বাড়তে আসলে কোথায় যে দাঁড়াবে, আর আমরা কোথায় থেকে দাঁড়াবো, এই যারা বিশেষ করে যারা নিম্ন পদস্থ কর্মচারী আছে তাদের ক্ষেত্রে তাদের কথা এই সরকারও বুঝলো না। রাজনীতির সরকাররা তো বিভিন্ন কারণে পক্ষপাতদুষ্ট হতে হয় তাদেরকে, তো রাজনৈতিক সরকারের হিসেবে আলাদা। এই সরকার তো পক্ষপাতদুষ্ট হওয়ার সুযোগ ছিল না, কিন্তু এই সরকারও সচিবদের দ্বারাই পক্ষপাতমূলক, সচিবদের দ্বারাই ইয়ে হয়ে সচিবদের দ্বারাই মানে কথা ভেবে তাদের পক্ষ নিয়ে তাদের ইচ্ছা মতোই একটি রিপোর্ট প্রদান করে নিল, মানে যেরকম ছিল সেরকম ভাবে একটা রিপোর্ট প্রদান করে সচিবদের ইচ্ছা মতোই। সচিবরা এই 3টে মিটিং এ তাদের ইচ্ছা মতো হচ্ছে না দেখে এই সিদ্ধান্ত কিন্তু আসতেছিল না, সর্বোচ্চ বেতন আসতে পারেনি। এখন সচিবদের ওই যে ডিফারেন্স কিন্তু রেখে দিচ্ছে, ওই আগে ছিল 70,000, এখন হলো 41,000, সচিবরা খুশি হয়ে গেল। এইভাবে রাতারাতি রিপোর্ট প্রদান করে একটি জগা খিচুড়ি মার্কা একটি কমিশনের রিপোর্ট প্রদান করলো, যাতে বৈষম্যর কোনো মানে বৈষম্য হ্রাসের কোনো বলাই নাই। যে রিপোর্টে বৈষম্য আরো প্রকট আকারে ধারণ করলো। কারণ যেভাবে আপনার হচ্ছে 1 লাখ, এখানে বলা হচ্ছে যে 1.42% সর্বনিম্ন বেতন বাড়ছে, আর সর্বোচ্চ বেতন বাড়ছে হচ্ছে 1.05%। কিন্তু আসলে বাস্তবতা নিরিখে তো সেটা বলে না। বাস্তবতা নিরিখে যদি আমরা বিচার করতে যাই, অবস্থা গুরুতর। ওই যে বললাম যে একটাতে উপরের বেতন 1,40,000 টাকা, নিচের বেতন বাড়লো হচ্ছে আপনার হচ্ছে 8,250 ছিল, সেখান থেকে হলো 20,000, তাহলে কত হলো 11,750 টাকা বাড়লো। 11,750 টাকা বাড়লো, আর উপরের বেতন বাড়লো 1,40,000। তাহলে এই বৈষম্যকে আপনি কি বলবেন? এদের বেতন বাড়লো, সরি, উপর বেতন 1,40,000 বাড়েনি, আমার একটু ভুল হয়েছে, 60,000 টাকা বাড়লো। 60,000, এই 78,000 ছিল 1,60,000, আর হচ্ছে 20,000, 80,000 টাকা বাড়লো, 82,000 টাকা বাড়লো। আর নিচের বেতন বাড়লো হচ্ছে 11,750 টাকা। তাহলে এটা কোন ধরনের বৈষম্য? আমার প্রশ্ন হচ্ছে এটা যে, এবং এইভাবে যেমন আপনার হচ্ছে 7 নম্বর স্কেল, 8 নম্বর স্কেল আগে ব্যবধান ছিল 7,000 টাকা, এখন সেখানে ব্যবধান হচ্ছে 11,000 টাকার মতো। আপনার হচ্ছে 11 নম্বর গ্রেড আগে ছিল 12,500 টাকা, এখন এই বর্তমান গ্রেডের এটা আসলে হচ্ছে 11 নম্বর গ্রেডের আগে ছিল 12,500 টাকা, আর আপনার হচ্ছে 10 নম্বর গ্রেড ছিল 16,000 টাকা, অর্থাৎ 3,500 টাকার মতো পার্থক্য ছিল। এখন সেখানে 11 নম্বর গ্রেড হলো 32,000 টাকা, আর হচ্ছে 10 নম্বর গ্রেড হলো 45,100 টাকা। এটাকে কি বলবেন? এটা কোন ধরনের বৈষম্য? এটা যেখানে আগে ছিল ব্যবধান ছিল 3,500 টাকা, এখন সেখানে ব্যবধান হয়ে গেল 13,100 টাকা। এটা কোন ধরনের ব্যবধান হয়ে গেল? ঠিক একইভাবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে এখন আমি ধরে ধরে বলি এই কমিশনের রিপোর্ট আগে যে বৈষম্য ছিল তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হারে এই কমিশনের রিপোর্টে ব্যবধান হয়ে গেল। আমি তো 8 নম্বর 9 নম্বর গেটের কথা বললাম, 8 নম্বর 9 নম্বর গেটের কথা বললাম, 7-8 কথা বললাম। এইভাবে প্রত্যেকটা স্কেল যদি আপনারা দেখেন, দেখবেন আগে যে হারে বৈষম্য ছিল তার চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি হারে বৈষম্য ঘটে গেছে এখানে। আপনার 9 নম্বর গেটে আগে ছিল 1,000 টাকা পার্থক্য, এখন 9 নম্বর গেটে সেখানে পার্থক্য হয়ে গেছে 2,000 টাকা। 8 নম্বর আর 9 নম্বর গেটের পার্থক্য, 9 নম্বর 8 নম্বর 7 নম্বরের পার্থক্য যে বললাম যে 7,000 টাকা, সেখানে 10,000 টাকা পার্থক্য হয়ে গেছে। এইভাবে আর 11 নম্বর আর 10 নম্বর কথা তো বললাম, আগে যেখানে ছিল 3,500 টাকা, সেখানে ওখানে পার্থক্য হয়ে গেছে আপনার হচ্ছে 13,000 টাকা। এইভাবে যদি পার্থক্য, এইভাবে যদি বৈষম্য যেখানে কমার কথা ছিল, সবাই ভাবছিল বৈষম্য কমবে,
এবার যেহেতু বৈষম্য বিহীন বৈষম্য মুক্ত একটি আন্দোলনের মাধ্যমে একটি সরকার ক্ষমতা বসানো হয়েছে, এই সরকার আমলে এই পে স্কেলে যে অসামঞ্জস্য যে বিষয়গুলো আছে সেগুলো কমানো হবে। অনেকেই ভাবছিল গ্রেড কমানো হবে, গ্রেড তো কমানো হলোই না, তো কোনোটাই হলো না, আরো এক একটা স্কেলের সাথে আরেকটা স্কেলের বৈষম্য আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ হারে হয়ে গেল। তাহলে এই যে বৈষম্য যুক্ত একটি পে কমিশন রিপোর্ট প্রদান করলো, এই রিপোর্ট দিয়ে আদৌ কি আমরা কি মুক্তির দিকে যাচ্ছি? আমরা কি মুক্তি পাবো? আমাদের অর্থনৈতিক, আমরা যারা এই জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী আছি, আমাদেরকে আদৌ কোনো মুক্তি ঘটবে? ঘটবে না। মুক্তি আমরা আরো অধিক থেকে অধিকতর আমরা ইয়ের মধ্যে পড়ে যাব, গ্যাপের মধ্যে পড়ে যাব, আমরা আরো অধিক খালের মধ্যে, গর্তের মধ্যে পড়ে যাচ্ছি। এখানে কমিশন বলেছে 184টা সম্ভবত মিটিং করছে তারা, সম্ভবত 184টা মিটিং কথা বলছে, সম্ভবত কম বেশি হতে পারে, ভুল হতে পারে আমার, যাই হোক। তো সেখানে বিভিন্ন পেশাজীবীর সাথে তারা বসছে, এমপিভুক্ত কর্মকর্তা কর্মচারীদের, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের একটি জোটের সাথে তারা বসছিল, জাতীয় গণপ্রত্যাশী জোটের সাথে। তো সেখানে তাদেরকে ডেকে নিয়ে সরাসরি বলেই দিছে যে এটা তো আপনাদের জন্য না, এটা তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কমিশনের মনোভাব দেখেন, বৈষম্য কেমন করে, বৈষম্য কোথায় এরা পোষণ করে, কোথা থেকে পোষণ করে? তাহলে যদি এদের যদি জন্যই না, তাহলে এদেরকে ডাকা হলো কেন? ডেকে নিজে অপমান করা হলো কেন? আচ্ছা, সে একটা গেল। তাহলে ডাকলে যখন ডাকার পর তাদের সুপারিশ, তাদের কিছু সুপারিশ দিয়ে আসছে, তাহলে তাদের সুপারিশের প্রেক্ষিতে তাদের তো কোনো না কোনো কথা এখানে রাখা উচিত, সুপারিশ এখানে লোক দেখানো হলো যে একটা সুপারিশ করা উচিত তাদের পক্ষ হয়ে। কোনো সুপারিশ নেই, এমপিভুক্ত শিক্ষা বিষয়ও নেই, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়ও নেই। তাহলে কি হলো? তাহলে এমপিভুক্ত শিক্ষকতা বা শিক্ষক কর্মচারী যারা আছে তারা কি এই দেশের নাগরিক না? তারা কি এই দেশের আপামর জনসাধারণ ছেলেমেয়েদেরকে শিক্ষাদান করে না? তাদের জন্য কি এই কমিশনে কোনো সুপারিশ করা উচিত ছিল না? তাহলে এই যে না করাটা, এটা কি বৈষম্য না? এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই কমিশনে যে রিপোর্ট প্রদান করছে, এই রিপোর্ট অসংখ্য বৈষম্য ভরা। এই বৈষম্য আরো নতুন করে অনেক চাওয়ার না পাওয়ার একে উস্কে দিল। এই বৈষম্য আরো মানে আমাদের এই সমাজকে অস্থিতিশীল করে দিবে। এখানে মানে ক্ষমতাবানরা বলতে আমি যেটা বুঝাচ্ছি, যাদের ইনকাম বেশি এই কমিশনের রিপোর্টে তাদের ইনকাম আরো বেশি বাড়া দিল, যাদের ইনকাম কম তাদের কমে আর বেশি কমে গেল। আমরা তো এমন একটি কমিশনের রিপোর্ট চাইনি, আমরা চেয়েছিলাম একটি সুন্দর, গঠনমূলক, সুশৃঙ্খল একটি রিপোর্ট, যাতে বৈষম্য আমাদের একটি রিপোর্টে হয়তো সকল বৈষম্য কমবে না, কিন্তু এটা শুরু তো হতে পারতো, এটা যুগান্তকারী একটি পদক্ষেপ হতে পারতো, হয়নি। যুগান্তকারী পদক্ষেপ হলো, আরো নতুন পথের দিশারি হলো, নতুন রাস্তা, বৈষম্য রাস্তা দেখা দিল এই কমিশনের রিপোর্ট। তো অনেক কথাই বললাম, আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত অনেকে হতে পারেন, অনেকে একমত নাও হতে পারেন। তো আমার মনে হয় কিছুটা হলেও আপনারা যদি ভালো করে ভাবেন, কিছুটা হলেও যুক্তি খুঁজে পাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করতেছি আমার কথাগুলো। আগামীতে আবার কোনো না কোনো সময় এই পে স্কেল নিয়ে কথা বলতে আবার হাজির হব। তখন পর্যন্ত বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।